প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের ওপর টেক্কা গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প হর্ষবর্ধনের ওপর টেক্কা। হর্ষবর্ধনের বাড়ি চেতলায়। বাড়ির পিছনের ফাঁকা জায়গাটা ঘিরে করাত দিয়ে কাঠ চেরার এক কারখানা তিনি বানিয়েছেন। তাঁর অফিস ঘর বাড়ির একতলায়। হর্ষবর্ধন একদিন আপিসে বসে আছেন, হিসাব দেখছেন কারবারের, এমন সময়ে একটা লোক তার দরবারে এসে দাঁড়ালো। নিজের এক দরকার নিয়ে বলল, বাবু, আপনার বাড়ির সামনের অত বড় রোয়াকটা একদম ফাঁকা তো পড়ে থাকে, ওখানে আমায় মিঠাইয়ের দোকান খুলতে দেন না একটা। কিসের মিঠাই? হর্ষবর্ধন সুধরণ। এই সন্দেশ, দরবেশ, রসগোল্লা, জিলিপি, পান্তোয়া, বোঁদে, খাজা, গজা, মিহিদানা, মতিচুর, দই, রাবড়ি বলেই যায় লোকটা। হর্ষবর্ধন হাঁ করে শোনেন। শুনতে শুনতে তাঁর হাঁ যেন আরো বড় হয়ে ওঠে। সন্দেশ, দরবেশ, সন্দেশের দর যে বেশ, তা আমার জানা আছে ভালোই, তিনি বলেন। আবার খাবো, দেদার খাবো, হরেক রকমের মিঠাই বানাবো আমরা, জানায় লোকটা। আবার খাবো, আমরা দেদার খেয়েছি, ঘাড় নাড়েন হর্ষবর্ধন ভীমনাগের দোকানের। আবার খাবেন এখানে? আবার খাবোর পরে আরো আছে, দেদার খাবো, আমাদের নিজেদের বানানো, আন করা নিজস্ব পেটেন্ট, লোকটি প্রকাশ করল। দেদার খেতে হবে, এমনি খাসা মেঠাই মশাই। বাহ বাহ, সে তো খুব ভালো কথা বলে হর্ষবর্ধনের খটকা লাগে। প্রত্যেক খাবারটাই তো পেটেন্ট, পেটে দেবার জন্যই তো সব, তাই নাকি? তাহলে? হর্ষবর্ধনের উৎসাহ দেখে উৎসাহিত হয়ে লোকটি বলে, পেটেন্ট মানে পেটে না দিয়ে রক্ষে নেই, তা বাবু দোকান ঘরের জন্য আমরা কোনো সেলামি টেলামি দিতে পারবো না কিন্তু। এধারে দোকান ঘরের দরুন সবাই সেলামি চায়, 4,000, 5,000, 10,000 টাকা। অত টাকা আমরা কোথায় পাবো বাবু? তাই আপনার দুয়ারেই এলাম। সেলামি দেব না, তবে ভাড়া দেব যা ন্যায্য হয়, আর সেলামির বদলে আপনাকে সন্দেশ খাওয়াবো রোজ রোজ, তার কোনো দাম দিতে লাগবে না আপনার। তোমাকে কোনো ভাড়াও দিতে হবে না তাহলে। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে তার আর্জি মঞ্জুর করেন। আমার রোয়াক তো ফাঁকায় পড়ে আছে অমনি, তোমার যদি কাজে লেগে যায় তো মন্দ কি? কাঠের তক্তা দিয়ে ঘিরে ঘরের মতন করে দোকান বানিয়ে নেব আমরা নিজের খরচায়, আর সেই দোকান ঘরে আমি আর আমার ছেলে মাথা গুজে পড়ে থাকবো। আমি আর ছোটকু দুজন তো লোক মোটে আমরা। আমার বাড়ির পিছনে কাঠের কারখানায় তুমি তক্তা পাবে, যত চাও এনতার নাও আর বানাও তোমার দোকান, তক্তার কোনো দাম দিতে হবে না তোমাকে। ব্যাস, বসে গেল মিঠাইয়ের দোকান। হর্ষবর্ধনের আপিস ঘর সন্দেশের গন্ধে ভুরভুর করতে লাগলো, আর তিনি সেই গন্ধে মাত হয়ে আরাম কেদারায় কাত হয়ে দেদার খাবো ও খেলেনও আবার আবার অসন্তোষ প্রকাশ করলে গোবর্ধন। দাদা, তুমি এসব কি বাঁধালে বলো দেখি? কেন, কি বাঁধালাম? শুধালেন দাদা। এই রোয়াক জোড়া মেঠায়ের কারবার, পেছনে তো কাঠের কারখানা বাঁধিয়েছই, আবার সামনেও একটা কাণ্ড বাঁধাও। কাণ্ড কারখানা কোনোটারেই তুমি রাখলে না। কাণ্ড না বলে প্রকাণ্ড বল। কত বড় বড় সন্দেশ বানায় দেখেছিস?
এক একটার দাম নাকি ৮ আনা। রোয়াকে বসে পাড়ার ছেলেদের ডাঙ্গুলি খেলা দেখতাম, তাতেও তুমি বাগড়া দিলে শেষটায়। ফুঁস ফুঁস করে গোবরা। আফসোস করিস নে, ডান্ডাগুলি চোখে দেখার চেয়ে সন্দেশগুলি চেখে দেখা ঢের ভালো রে। যত খুশি খানা সন্দেশ, পয়সা লাগবে না তোর। আমাদের জন্য বড় করে স্পেশাল সাইজের বানায় আবার। খাবো কেন অমনি? খেতে যাব কেন? আমাদের কি কিনে খাবার পয়সা নেই নাকি? আমরা কি গরিব? পরের মিষ্টি খাবো কেন অমনি অমনি? মিষ্টি তো পরের থেকেই খেতে হয় রে বোকা। যে মিষ্টিই বল না, পরের পেলে, পরের খেলে মিষ্টিই তো লাগে। আরো যদি তা অমনি মেলে আবার। দেখিস না, খেয়ে তুই একদিন। তা যদি না হবে তো বড়লোকেরা নেমন্তন্ন বাড়ি গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসে কেন বলতো? তাদের কি পয়সার অভাব? বাড়িতে খেতে পায় না নাকি? অমনি অমনি পরের মিষ্টি খাবো তাই বলে? দাদা, তুমি চেতলায় এসে ভারী হিংচেতা হয়ে পড়েছ দেখছি। অমনি কিসের? ভাড়ার বদলি তো। দাদা জানান, ওইটুকুন রোয়াকের ভাড়া কত নাকি মাসে ৩০০ টাকা, আর সেলামি অন্তত ৩০০০। লোকটাই তো বলেছে আমায়, তার বদলেই তো দিচ্ছে। ওই যে ভাঁড়বার সন্দেশ দেয়, আসলে তা হচ্ছে দোকানের বদলে ওর সন্দেশের ভাড়া। এমন সময় দোকানদার প্রকাণ্ড এক রেখা ভর্তি সন্দেশ এনে দুজনের সামনে রাখল। আমার একটা আর্জি ছিল কর্তা। হর্ষবর্ধন একটা সন্দেশ মুখে পড়ে দিয়ে কান খাড়া করে শুনলেন। শুনি তোমার আর্জি। আমার ভাইজির বিয়ে দিন দুয়ের জন্য দেশে যেতে হবে। কাছে পিঠেই, এই হাওড়াতেই বিয়ে, বেশি দূর নয়। আমার ছেলে আর আমি দুজনেই যাব। এই সময়টা আমার দোকানটা দেখাশোনার ভার কার ওপর দিয়ে যায় তারই একটা পরামর্শ নেবার ছিল আপনার কাছ থেকে। কেবল চেখে দেখার ভার হলে তো নিতে পারতুম আমরা। হর্ষবর্ধন বলেন, কিন্তু একটু কিন্তু কিন্তু হয়েই থামতে হলো তাকে। আগে সেই ভারই তো নিতে বলছি আপনাদের, ওই চেখে দেখারই ভার। চাকবেন বই কি, হরদমই চাকবেন, যখন খুশি তখনই। সেই সঙ্গে দোকানটায় বসে একটু চোখও রাখতে হবে তার উপর। চোখ রাখতে হবে কার ওপর? মিঠাই মন্ডার উপর? গোবর্ধনের প্রশ্ন। হর্ষবর্ধন বলেন, সে আর এমন শক্ত কি? মিঠাই মন্ডা সামনে থাকলে নজর কি আর অন্যদিকে যায় রে ভাই? আগে নজর রাখতে হবে পাড়ার ছোড়াদের ওপরেই, জানায় দোকানি। তারা বড় সহজপাত্র নয় মশাই। তা আপনার ছেলেকে দোকানে বসিয়ে রেখে যান না। বিয়ে বাড়িতে গিয়ে সে আর করবেটা কি? ছেলেরাই ভালো নজর রাখতে পারে ছেলেদের উপর। গোবর্ধন বাতলায়, ছোটকা থাকবে দোকানে, তাহলেই হয়েছে। এই দুদিনেই আমার দোকান ফাঁক হয়ে যাবে মশাই। সেই জন্যেই তো আরো ওকে এখানে না রেখে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওর যা এক একজন বন্ধু আছে জানেন, দেখতেন যদি, ঘোঁতকা, হোঁতকা, কোঁতকা, কি সব নাম যেন। কিন্তু এক একটা না চিজ, ভারী ইতর তারা। ও তাদের লুকিয়ে লুকিয়ে রোজ সন্দেশ খাওয়ায়। ছোটকা বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সব। প্রতিবাদ করতে চায়, কিন্তু বাধা পায় হর্ষবর্ধনের কথায়। তা ইতর লোকদের জন্যই তো মেঠাই মন্ডা মশাই, শাস্ত্রে তো বলেই দিয়েছে, মিষ্টান্ন মিতরে জনা, অর্থাৎ কিনা মিষ্টান্নম ইতরে জনা। ছেলেটি বলে ওঠে,
মোটেই তারা ইতর নয় বাবু, তারা আমার সব বন্ধু। শোনো বাবা, বাবুর মুখেই শোনো। তোমার শাস্ত্রে কি বলেছে শোনো ওর মুখেই। মিত্রে জানা মানে কি না, তোমার মিতাদের জন্যই যত মিষ্টি, তাদের তুমি খুব কষে মিষ্টি খাওয়াও। মিতা মানেই মিত্র, আর মিত্র আর বন্ধু একই কথা, তাই নয় বাবু? গোবরা সায় দেয়, ঠিক কথা, যাকে বলে মিতা তাকেই বলে মিত্র, তাকেই বলে বন্ধু, ইংরেজিতে আবার তাকেই বলে ফ্রেন্ড। ওর ওই ফেরন্ডদের ঠেলাতে আমায় ভ্যারেন্ডা বাজাতে হবে, মিঠাইয়ের দোকান তুলে দিতে হবে। হয়তো পাট তুলতেও হবে না, আপনিই উঠে যাবে দোকান। ছোটকাকে ভুলিয়ে ভালিয়ে ওর ঘাড় ভেঙে বজ্জাতগুলো রোজ রোজ যা রসগোল্লা পান্তুয়া সাবার করে যায়, কি বলবো বাবু। তা বেশ তো, দুদিনের জন্যই তো যাচ্ছেন। গোবর্ধনের বুঝি সহানুভূতি জাগে। এই দুদিন না হয় আমিই দেখবো আপনার দোকান, এমন আর কি শক্ত কাজ। রসগোল্লার দাম 2 আনা, সন্দেশের দাম ওই, পান্তুয়ার দাম ওই, নগদ দাম নিয়ে বেচতে হবে, এই তো ব্যাপার। তা এ আর এমন শক্ত কি? সেই সঙ্গে আবার একটু নজরও রাখতে হবে যে, মনে করিয়ে দেয় মেঠাইওয়ালা। ওই 3 জনের ওপরেই তো, কি বললেন, হোঁতকা ঘোঁতকা আর কোতকা, তাই না? অবশ্যই আমি চিনি না তাদের কাউকে, তবে নামেই বেশ মালুম হচ্ছে। হোঁতকা চেহারার কেউ এলে তাকে আর ঘেঁষতে দেব না দোকানে, সেইটাই হোঁতকা হবে নিশ্চয়। আর ঘোঁতকা নিশ্চয় ঘোঁত ঘোঁত করতে করতে আসবে, নইলে আর নাম ওরকমটা হলোই বা কেন? ওর আওয়াজেই টের পাওয়া যাবে। আর কোঁতকা যদি আমার ত্রিসীমানায় আসে, আমাকে ঠকানোর চেষ্টা করে যদি, ऐसा এক কোঁতকা লাগাবো ওকে যে নিজের নাম ভুলে যাবে বাছাধন। ব্যাস ব্যাস, তাহলেই হবে। হাসি খুশির প্রচ্ছদ হয়ে উঠল দোকানদার। কাল দুপুরের গাড়িতে যাচ্ছি আমরা, আপনি দুপুর থেকেই বসবেন তাহলে, কাল আর পরশুটা কেবল, তার পরদিন ভোরেই আমি ফিরে আসছি। কিন্তু কিন্তু এবার গোবরা একটু কিন্তু কিন্তু করে। দেখুন, মেঠাই খেতে জানি, বেচতেও পারি হয়তো, কিন্তু বানাতে জানি না যে, সেটার কি হবে? 2 দিনের মতন সন্দেশ রসগোল্লা আর পান্তুয়া বানিয়ে রেখে গেলাম। 1 কড়াই পান্তুয়া, 1 হাঁড়ি রসগোল্লা আর 1 খোড়া সন্দেশ। বেশ বেশ বেশ, তাহলেই হলো। আমার কাজ তো এই 2 দিন চোখে দেখা কেবল, তা আমি পারবো খুব। তবে আমার চেখে দেখাটা তেমন হবে না হয়তো, দাদার মতন আমার তেমন হজম শক্তি নেই তো বাপু। তাহলে দয়া করে আপনিই বসবেন বাবু, অনুনয় করল দোকানদার। হয়তো বা হর্ষবর্ধনের প্রতি একটু কটাক্ষ করেই মনে হয়। পরদিন দুপুরে দোকানে বসেছে গোবর্ধন। খদ্দেরের তেমন ভিড় থাকে না দুপুর বেলাটায়, বেচা কেনার হাঙ্গামাটাও কম। মাঝে মাঝে অবশ্যই 2-1 জন আসছিল বটে, একটা জিলিপি কি একটু বোঁদে কিনতে 2-4 পয়সায়। কিন্তু 2 আনার নিচেই কোনো খাবার তৈরি নেই জেনে ফিরে যাচ্ছিল আবার। খানিক বাদে একটা ছেলে এসে দাঁড়ালো দোকানের সামনে। গোবর্ধনকে সেখানে বসে থাকতে দেখে ছেলেটি যেন একটু থতমত খেয়েছে বলে মনে হলো গোবরার। কি চাই হে তোমার? তাকে জিজ্ঞাসা করছে সে। পান্তুয়া খেতে এলাম, সোজা বলল ছেলেটা। পান্তুয়া খেতে এলে? তার মানে? পান্তুয়া খাই যে, রোজ খাই তো, ছেলেটি জানায়। রোজই খাও বটে, তোমার নাম কি হোঁতকা নাকি গো? কেন? হোঁতকা হতে যাবে কেন? পান্তুয়া খেলে কি কেউ হোঁতকা হয় নাকি? ছেলেটি যেন একটু অবাক হলো। না, তা কেন হবে, এমনি সুদোচ্ছিলুম, জানায় গোবরা।
মোৎকা কথিত ছেলেটির তবুও যেন আপত্তির কারণ যায় না। হোঁতকাপনাটা কোথায় দেখলেন শুনি? তা বটে, ফড়িংয়ের মতোই তো টিংটিঙে। হোঁতকা তোমাকে বলা যায় না বটে, তবে কি তুমি কোঁতকা? রাম, কোঁতকা আমার 14 পুরুষের কেউ নয়। কোঁতকা? তবে তোমার নামটা কি জানতে পারি একবার? আমার নাম মশা। বুঝলেন মশাই? মশা? অদ্ভুত নাম তো। গোবর্ধন অবাক হয়, এইরকম তো কখনো শুনিনি ভাই। তো এমন নাম হওয়ার কারণ? শুনেছি আমি নাকি ছোটবেলায় মশার মতন পিন পিন করে কাঁদতাম, তাই আমার ওই নাম হয়েছে। তা হতে পারে। গোবর্ধন ঘাড় নাড়ে। তা পান্তুয়া খাবে যে, পয়সা এনেছে সঙ্গে? পয়সা কিসে? আমি তো অমনিই খাই, রোজ রোজই খেয়ে থাকি। না, অমনি খাওয়া চলবে না বাপু, পয়সা দিতে হবে। দাম লাগবে তোমার খাওয়ার। বাড়ি মালিকের ছেলের সঙ্গে ভাব আছে, পয়সা লাগে না আমার। শুধুন না দোকানের মালিককে। মালিক নেই, সে হাওড়া গেছে তার ভাইজির বিয়ে। মালিক হাওয়া হয়ে গেছে? কি বললে? হ্যাঁ, হাওয়া নয়, হাওয়া নয়, হাওড়ায় গেছে ভাইজির বিয়ে দিতে। বেশ তো, তার বদলে যিনি রয়েছেন তাকে শুধুন না কেন? একজন তো আছেন তার জায়গায়। আপনি তো দোকানের কর্মচারী, আপনি তার কি জানবেন? আমি এই পান্তুয়া খেতে বসলাম, যেমন খাই রোজ। বলে সে পান্তুয়ার কড়াইয়ের কাছে বসে গেল ধপ করে। দাদা, ও দাদা! হাঁক পারলে গোবরা। মশাই পান্তুয়া খাচ্ছে, পান্তুয়া খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। মশাই পান্তুয়া খাচ্ছে? কি যে বলিস তুই! ভেতরের অফিস ঘর থেকে সাড়া এলো দাদার। বসে গেছে পান্তুয়ার কড়ায়, গোবরা জানায়। বসুক গে, মশার কত খাবে? দাদা জবাব দিলেন। রসেই লেপ্টে যাবে, পান্তুয়ার গায়ে আর হুল বসাতে হবে না বাছাধনকে। দেখলেন তো কি বললো নতুন মালিক? বলে ছেলেটা টপাটপ মুখে পড়তে লাগলো। আর দ্বিতীয় কথাটি না বলে হাঁ করে দেখতে লাগলো গোবর্ধন। তার চোখের উপর আধখানা কড়াই ফাঁক হয়ে গেল দেখতে না দেখতেই। খেয়ে দে সে চলে যাবার খানিক বাদে আরেকটি ছেলে এলো এখানে। তুমি আবার কে বটে হে? শুধালো গোবরা। হোঁতকা ফোৎকাদের কেউ নয় তো? আগে না না, আমি দোকানদারের আপনার লোক, তার মাস্তুতো ছেলে। মাস্তুতো ছেলে? তা হয় নাকি আবার? কখনো তো শুনিনি, এমনটা কোনো কালে হয়েছে বলে তো জানি না। শোনেননি তো এখন দেখুন, মাস্তুতো ছেলে মানে তার ছেলের মাস্তুতো ভাই। এবার বুঝলেন? বুঝেছি। তা নামটা কি তোমার শুনি একবার? হ্যাঁ আগে, আমার নাম মাছি। আপনার রসগোল্লা খেতে এসেছি, রোজ রোজ আমি খাই এখানে এসে। এই না বলে রসগোল্লার হাঁড়িটা টেনে নিল সে। দাদা, ও দাদা! আবার হাঁক পারলো গোবরা। এবার মাছি এসে বসেছে তোমার রসগোল্লার হাঁড়িতে। আপিস ঘর থেকে এবার রাগত গলা শোনা গেল দাদার। তুই কি আমাকে কাজ করতে দিবি না নাকি? ইয়ার্কি পেয়েছিস? একটা মাছি তাড়াতে পারছিস না? তাড়িয়ে দে। সামান্য একটা মাছিকে তাড়াতে কতক্ষণ লাগে? তাড়ানো যাচ্ছে না যে, গোবরা জানায়। মোটেই সামান্য মাছি নয় সে। তাহলে বসতে দে মাছিকে। বলে আস্তা কুড়ুতেই বসে, আর রসগোল্লা পেলে বসবে না? বসুক তাহলে, খাক রসগোল্লা। বলে হাল ছেড়ে দেয় গোবরা। আস্ত এক হাঁড়ি রসগোল্লা সাবার করে মুখ মুছে উড়ে যায় মাছিটা। তার খানিক বাদে হাতের কাজ সেরে দাদা এসে হাজির
সেখানে। দোকানের হালচাল দেখে তার সারা মুখ আহ্লাদে আটখানা হয়ে উঠল। বাহ, খাসা চালিয়েছিস তো দোকান! বাহবা দিলেন তিনি গোবরাকে। অর্ধেক মাল তো এরই মধ্যে বেচে ফেলেছিস রে দেখছি। বেচতে আর পারলাম কই, মশা মাছিতেই তো সাবড়ে দিয়ে গেল সব। কি বললি? মশা মাছিতে সাবার করে দিয়ে গেল সব খাবার? বলছিস কি রে? তবে আর বলছিলাম কি এতক্ষণ হেঁকে হেঁকে তোমায়, তা তুমি তো কানেই দিলে না, গ্রাহ্যই করলে না আমার কথা। উড়ন্ত মাছি, উড়ন্ত মশা? মোটেই উড়ন্ত নয় দাদা, রীতিমতন দুরন্ত। দুরন্ত মশা, দুরন্ত মাছি, দুপে সব। মশা মাছিদের পাল্লায় পড়ে একেবারে লেজে গোবরে হয়ে গেছিস দেখছি, হর্ষবর্ধন বললে। এরাই সেই হুঁতকা কোতকার দল, তো বুঝলি তো? নাড়া, এবার আমি বসছি দোকানে। অর্ধেক খেয়ে গেলেও অর্ধেক পড়ে আছে এখনো। নগদ দামে এটা বেচতে পারলেও লাভ না হোক, দোকানের লোকসানটা তো বাঁচবে অন্তত। গোবর্ধন উঠে দাঁড়ালো। হর্ষবর্ধন বসলেন পাঁটিতে। একটি ছেলে এসে পান্তুয়া চাইলো এবার। গোবর্ধন বললে, ওই দাদা, আবার একজন এসেছে, ওদের জাত গোষ্ঠী হবে নিশ্চয়ই। তুমি কি পিঁপড়ে নাকি হে? হ্যাঁ, জিজ্ঞাসা করেন দাদা। পিঁপড়ে মানে পিপিলিকা। সাধু ভাষায় কথাটা আরো পরিষ্কার করেন তিনি। মানে এখানকার বেশিরভাগ লোকই তো মশক, মক্ষিকা আর পিপিলিকা। বেশিরভাগ লোকই পিপিলিকা। কেন? কথাটা কি ভুল হলো নাকি? লোকেদের ইংরেজিতে কি বলে শুনি? পিপল বলে না? গাছকে তো বলে জানি, ছেলেটি জানায়। বলে পিপুলের গাছ। তা তোমার লোকেরা মশা মাছি না হোক, এখানকার বালক তো বটেই, হর্ষবর্ধন ব্যাখ্যা করে দেন এবার। কিন্তু আমি পিঁপড়ে হতে যাব কেন শুনি? আমি তো পান্তুয়া কিনতে এসেছি। ও, পান্তুয়া কিনবে? তা বেশ বেশ বেশ, উৎসাহিত হন এবার হর্ষবর্ধন। কত পান্তুয়া চাই তোমার? কিলো খানেক। 5 টাকা দাম পড়বে কিন্তু। পড়বে তো কি হয়েছে, দেব দাম, ছেলেটি বলল। পান্তুয়ার কিলো 5 টাকা করে, তা কে জানে না। যাক, কেনার বদভ্যেস আছে তাহলে তোমার, ভালো কথা। একটা বড় ভাঁড় ভর্তি কিলোখানেক পান্তুয়া ওজন করে তার হাতে তুলে দিলেন হর্ষবর্ধন। এই নাও, দামটা দাও দেখি এবার। না, এ পান্তুয়া আমি নেব না। কেমন যেন দেখছি পান্তুয়াটা খাবলানো খাবলানো। ছেলেটি বিরস মুখে ফিরিয়ে দেয় ভাঁড়। হ্যাঁ ভাই, যা বলেছ, একটা মশায় একটু আগে খাবলে গেছে ওগুলো। গোবর্ধন সায় দেয় তার কথায়। মশায় পান্তুয়া খায় বলছেন কি আপনি? অবাক হয় ছেলেটা। তারপর নিজেই সে তার কথার জবাব দেয়। তা খেতেও পারে মশাই, চেতলার মশার অসাধ্য কিচ্ছু নেই। শুনেছি একবার তেতালার থেকে একটা লোককে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছিল হাজার হাজার মশায়। তারপর তার রক্ত শুষে খেয়ে না ছিবড়েটা ছুঁড়ে ফেলে দিয়ে গেছিল রাস্তায়। শুনেছি বটে। তুমি তা শুনেছ কেবল, আমি নিজের চোখে দেখলাম, গোবর্ধন ব্যক্ত করে। তাহলে ওই পান্তুয়া আমার চাইনি, আপনারা আমায় কিলোখানে রসগোল্লা দিন তার বদলে। তার দামটা কত পড়বে? রসগোল্লা পান্তুয়া ওই একই দাম, ওই 5 টাকাই, 2 আনা করে পিস যখন দুটোরই। রসগোল্লাটা আবার মাছি বসা নয় তো মশাই? ধরেছ ঠিকই, বলল গোবরা, মাছি বসাই বটে। আপনারা মাছি বসানো রসগোল্লা দিচ্ছেন আমাকে? মাছিরা যেখানে সেখানে বসে যত বীজাণু ফিজাণু নিয়ে আসে, খেলেই তো অসুখ করে। না, আপনি ওর বদলে 5 টাকার সন্দেশ দিন আমায়। সন্দেশও ওই 2 আনা করেই পিস তো? হ্যাঁ,
বলে ঘাড় নেড়ে হর্ষবর্ধন তাকে খোঁড়ার থেকে চুবড়ি ভরে সন্দেশ সাজিয়ে দেন। সন্দেশের চুবড়ি নিয়ে ছেলেটা চলে যেতে উদ্যত হয়। ওহে, দামটা দিয়ে গেলে না? বাধা দেয় হর্ষবর্ধন। আসল কাজ ওই ভুলে যাচ্ছ যে। কিসের দাম? চুবড়ি হাতে ফিরে দাঁড়ালো ছেলেটা। সন্দেশের দামটা? সন্দেশের দাম দিতে যাব কেন? সন্দেশ তো আমি রসগোল্লার বদলে নিলুম। বেশ, রসগোল্লার দামটাই দাও তাহলে। রসগোল্লা তো আমি পান্তুয়ার বদলে নিয়েছি। আহা, পান্তুয়ার দামটাই দাও না গো। পান্তুয়ার দাম দিতে হবে কেন শুনি? ছেলেটি ভারী বিরক্ত হয় এবার। পান্তুয়া আমি নিলাম কখন? ও তো আমি নিইনি। যা নিলাম না তার আবার দাম দেব কেন? যা নিইনি তারও দাম দিতে হবে নাকি? ছেলেটি চলে যায়। দেখে হর্ষবর্ধন তাকে ফিরে ডাকে যেন আবার। ও হে, শোনো শোনো শোনো, দাম চাচ্ছি না, একটা কথা কেবল জানতে চাইছি। একটু আগে যারা মশা মাছির ছদ্মবেশে এসে খেয়ে গেছে তাদের নাম কি হুঁতকা আর আর ঘোঁতকা? ধরেছেন ঠিক। ছেলেটি ফিক করে হেসে ফেলে। আর তোমার নামটা? আর আমি হচ্ছি কোঁতকা। যেতে যেতে চুবড়ির থেকে সন্দেশ খেতে খেতে বলে যায় ছেলেটা। কোঁত কোঁত করে গিলতে গিলতে চলে যায়। হর্ষবর্ধন অবাক হয়ে বোকার মতন তাকিয়ে থাকেন। গেছে গেছে, তার জন্য মন খারাপ করো না দাদা। গোবর্ধন সান্ত্বনা দেয় দাদাকে। তোমাকে তো আমার মতন তেমন লেজে গোবরে হতে হয়নি। তাহলেও বলতে হয় দাদা, তোমার এই কোঁতকাটাই ভারী জব্বর হয়েছে, তাই না দাদা? নিজের লেজের গোবরটাই যেন দাদার মুখের উপর ভালো করে লেপে দেয় গোবরা। কোঁতকা দিয়ে গেল বলছিস কি রে? কোঁতকার ওপর আরো কোঁতকা লাগিয়ে গেল আমায়। হা হা হুতাশ করেন দাদা। আধখোড়া সরের সন্দেশ নিয়ে গেল ছোঁড়াটা, আমার একবেলার খোরাক। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না।